বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রা আমরা কথা বলবো বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, আর আমার ডানে রয়েছেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে, এবং বিশেষভাবে আপনারা দুজন প্রথম তৃতীয় মাত্রায় এসেছেন, সেজন্য বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। মিস্টার ডেপুটি গভর্নর, আপনাকে দিয়ে শুরু করি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি এশিয়ার সেরা গভর্নর নির্বাচিত হয়েছেন, এই জন্য ডক্টর আতিকুর রহমানকে আমাদের অভিনন্দন, ধন্যবাদ। এবং এই কৃতিত্ব তার যেমন আপনার বাংলাদেশ ব্যাংকের সহকর্মীদের এবং সেই সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং খাতের এবং বাংলাদেশের জনগণের আমরা মনে করি। সো একটু আপনি আমাদেরকে বলবেন যে বাংলাদেশ ব্যাংক তার কোন কোন কর্মকাণ্ডের কারণে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। আমরা জানি যে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট মোবাইল ব্যাংকিংয়ের কথা উল্লেখ করেছেন। আর কি কি কারণে এই যে বাংলাদেশ ব্যাংকের যে সাফল্য বা স্বীকৃতি মিলছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি এশিয়ার সেরা গভর্নর হিসেবে স্বীকৃতি পেয়েছেন একটি প্রভাবশালী সাময়িকীর এই অঞ্চলের সার্ভে রিপোর্টে। খুবই নামকরা সাময়িকী এটি, এবং এটি তার দ্বিতীয় পুরস্কার। একই বছরের এর আগে আমাদের টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আরেকটি পুরস্কার দেওয়া হয়েছিল, সেটিও এশিয়া প্যাসিফিকের অঞ্চলের সেরা গভর্নর অফ ইয়ার 2015। এই পুরস্কার প্রাপ্তির গৌরব তার একার নয়, এই পুরস্কার অর্জন এটা বাংলাদেশ ব্যাংকের সকলের, তবে তিনি এইটির লিডার হিসেবে অবশ্যই সেই কৃতিত্বের দাবিদার। এই যে ফিল্ডগুলোর উপরে এবারের পুরস্কারটি এসছে সেটি মেইন হচ্ছে সাস্টেইনেবল গ্রোথ। আমাদের যে গ্রোথ, কোনো সময় সেই গ্রোথ ইজ নট এ গ্রোথ যতক্ষণ না পর্যন্ত সেটা সাস্টেইনেবল হয়। যেমন ধরুন, এবছর আমার 6%, 7%, আগামী বছর যে 2%-এ নেমে এলো, এই গ্রোথটা সাস্টেনেবল না। ওভার 10 ইয়ার্স আমরা দেখছি আমাদের দেশে 6+ গ্রোথ, জিডিপি গ্রোথ বিরাজ করছে। এই গ্রোথে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি এখন বিরাজ করছে। আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, আমাদের ফাইন্যান্সিয়াল এই ইনক্লুশন, এবং এর মধ্যে বহু জিনিস আছে। এগ্রিকালচার ক্রেডিট, এসএমই, গ্রিন ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, পথ শিশুদের জন্য ব্যাংক হিসাব, তারপরে নো ফ্রিল অ্যাকাউন্ট যেটা 10 টাকার হিসাবে কৃষকদের জন্য, এবং অন্যান্য সমাজের যারা অবহেলিত আন্ডারসার্ভড সেগমেন্ট অফ পপুলেশন, তাদের জন্য ব্যাংকিং সেবার আওতায় তাদেরকে নিয়ে এসে দেশের আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখবার জন্য মূলত কেন্দ্রীয় ব্যাংকের এই ডেভেলপমেন্টাল রোলেরই এটা স্বীকৃতি। এর ভিতরে মেইন যেগুলো কভার করেছে সেটা হচ্ছে যে সাস্টেইনেবল ফাইন্যান্স, আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমাদের গ্রিন ফাইন্যান্স, এই সমস্ত বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে। এই পুরস্কার যেমনভাবে তাকে সম্মানিত করেছে, গভর্নর মহোদয়কে যেমন একটা তার কাজের অসামান্য স্বীকৃতি স্বরূপ তাকে একটা সফলতার উচ্চ শিখরে উন্নীত করেছে, সেই সাথে দেশকে মহিমান্বিত করেছে। এবং আমরা সরকারের 2021 সালের যে ভিশন 2021, সরকারের যে উন্নয়ন কৌশল, এই কৌশলকে বাস্তবায়ন করবার জন্য, এইটার সঠিক ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা আমাদের সরকারের স্ট্র্যাটেজির রূপকল্পকে আমরা বাস্তবায়ন করবার জন্য আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন প্রোগ্রাম। সেই প্রোগ্রামগুলোর সাকসেস যেগুলো হয়েছে, একটি কথা বলা দরকার, কেন্দ্রীয় ব্যাংকের যে মূল দায়িত্ব, যেটি যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, মনিটারি পলিসি, প্রাইস স্ট্যাবিলিটি মনিটারি পলিসির আন্ডারে, এর বাইরে বেশ কিছু জিনিস এখন এগিয়ে এসছে, যেমন ব্যাংক সুপারভিশন জোরদারকরণ, পেমেন্ট সিস্টেমের ডেভেলপমেন্ট, আইসিটির ডেভেলপমেন্ট, সেই সাথে দেশের যেটাকে বলা হয় কিছু আনকনভেনশনাল কাজ, আমরা বলি ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং, যেটা এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এই জিনিসটার পায়োনিয়ারিং রোল নিয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংক জনাব আতিকুর রহমানের নেতৃত্বে। এই রোলটা বিশ্বে এখন যথেষ্ট নন্দিত, এবং ইমার্জিং ইকোনমির বহু দেশ আমাদের এই ডেভেলপমেন্টাল রোলটাকে প্রশংসা করছে, এবং তারা এটাকে অনুসরণও করার চেষ্টা করছে অনেক দেশ।
এই মডেলটা, এই সাকসেসফুল মডেলটা। যেমন আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা ইউনিক এক্সাম্পল, যেখানে আমাদের স্কুল ব্যাংকিং, আমাদের গ্রিন ব্যাংকিং, যে কথাগুলো আমরা বলছি, আমাদের 47 গ্রিন প্রোডাক্টস আছে, যেটা পৃথিবীর অনেক দেশেই নাই। এইভাবে আমরা যে, এবং জলবায়ু পরিবর্তনের যে অ্যাডভার্স ইফেক্ট, এইটার মোকাবিলা করবার জন্য এইটা যাতে এর জলবায়ুর অ্যাডভার্স ইফেক্টের সাথে লড়াই করে সেই ধরনের ফসল উৎপাদন বা সেই ধরনের প্রস্তুতি, যে যেমন স্যালাইনিটি প্রুভেন ক্রপস, যেমন ধরুন ড্রাউট প্রুভেন ক্রপস, এইগুলার যে বিস্তর এখানে ফাইন্যান্স করে আমাদের ব্যাংকগুলোকে সেটাতে সম্পৃক্ত করে আমরা যে এগিয়ে যাচ্ছি, এইগুলার একটা স্বীকৃতি আমরা পেয়েছি। এই যে সাস্টেইনেবল গ্রোথের কথা আপনি যেটি বলছিলেন, যেটি বাংলাদেশ অনেকদিন ধরে রাখতে পেরেছে অ্যারাউন্ড 6, সো এই জায়গাটায় ডিরেক্টলি বাংলাদেশ ব্যাংকের কন্ট্রিবিউশনের জায়গাটি কোথায় একটু যদি আপনি এইখানে ডিরেক্টলি কন্ট্রিবিউশন, বাংলাদেশ ব্যাংক যেহেতু ফাইন্যান্স এনশিওর করে ব্যাংকিং সেক্টর, দেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ডমিনেটেড বাই দি ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে আমরা যে গ্রোথমুখী করার চেষ্টা করেছি। গ্রোথমুখী হচ্ছে এই যে দেশের আপামর জনসাধারণের এক বিরাট অংশকে যদি ব্যাংকিং সেবার বাইরে থাকে, তাহলে এই গ্রোথ অর্জন করা সম্ভব না, এবং সেটা সাস্টেনেবল গ্রোথ হবে না। গ্রোথ হতে পারে গুটি কতক লোকের আয় বাড়লো এবং সমাজে জিডিপি গ্রোথ বাড়লো, কিন্তু সব মানুষের আয়ের পথ অনুসরণ, সেই জায়গাটায় আমরা হাত দিয়েছি। অর্থাৎ আন্ডারসার্ভড সেগমেন্ট অফ পপুলেশন, আনসার্ভড সেগমেন্ট অফ পপুলেশন, যারা ব্যাংকিং গ্রামের, এই যে আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে প্রায় 430 কোটি টাকা প্রতিদিন ট্রানজ্যাকশন হয় বাংলাদেশে রাজধানী ঢাকা থেকে গ্রামে, এবং তার 80% হচ্ছে যে ট্রানজ্যাকশনের আউটফ্লো ফ্রম ঢাকা টু আউটসাইড অফ দি কান্ট্রি, দেশের রিমোটেস্ট কর্নার অফ দি কান্ট্রি, সেখান থেকে কিন্তু আসে কম। তো সুতরাং এই যে একটা ট্রান্সপোর্টেশন অফ মানি, এর ফলে কি প্রমাণ করে? প্রমাণ করে যে মানুষের, গ্রামের মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছে। দেশের আর্থসামাজিক যোগাযোগ ব্যবস্থার সাথে ব্যাংকিং সেবা আমরা দিচ্ছি, গ্রামে গঞ্জে ঋণ পৌঁছে দিচ্ছি, এবং যাতে করে তারা ওই ঋণ ব্যবহার করে দেশের উৎপাদনমুখী কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। যেটা আমরা 16,400 কোটি টাকার এগ্রিকালচার ক্রেডিটে বাজেট করেছি, এবং সেটা প্রত্যেক বছর আমরা ফুলফিল করছি। আমরা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছি। আমরা এসএমই ক্রেডিট, এমএসএমই ক্রেডিট, মাইক্রো ক্রেডিট এবং সমস্ত ধরনের, এবং কটেজ ইন্ডাস্ট্রির জন্য, অর্থাৎ সমাজের সব ধরনের মানুষ, ক্ষুদ্র বিনিয়োগকারী, মাঝারি বিনিয়োগকারী, একেবারে যারা কিচ্ছু নাই, কৃষক, বর্গা চাষি, তারা এগ্রিকালচার ক্রেডিটের মাধ্যমে এবং অন্যান্য ছোট ছোট ঋণ সুবিধার মাধ্যমে ঋণ সুবিধা পেয়ে তারা আয় উৎসারী কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করছে, এবং দেশের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, এবং তাদের নিজেদেরও আয় বাড়ছে। আপনি যদি আমাদের দেশের মানুষের এখন দেখেন যে গড় ইনকাম যেটা বেড়ে গেছে প্রায় $1300, যেটা কিছুদিন আগেও $600-700 ছিল। এটা তো এমনি হয়নি। গ্রামের এবং শহরের মানুষের মধ্যে আয়ের ব্যবধানটা, ইনকাম ডিফারেন্সিয়ালটা ক্রমশ কমে আসছে। গ্রামের মানুষের অবশ্যই সরকারের যে সমস্ত পলিসি আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং আমরা পেমেন্ট সিস্টেমটাকে উন্নত করে এগ্রিকালচার ক্রেডিট বা অন্যান্য ক্রেডিটকে আমরা ফ্লো করার চেষ্টা করছি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের শাখার মাধ্যমে। আমরা যদি একটা ব্যাংকের একটি শাখা শহরের দেই, আর একটি শাখা খুলতে হবে ম্যান্ডেটরি তার গ্রামে। উদ্দেশ্য কি? যাতে করে ঋণটা এবং ব্যাংকিং সেবাটা 1:1 সেটা গ্রামে, যাতে মানে গ্রামকে অবহেলা করে যাতে শুধু ফেস ডেভেলপমেন্ট না হয়, এই জন্য এই কাজটা করছে। তার পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তার পাশাপাশি আমার এজেন্ট ব্যাংকিং, এই যে ধরনের সব কাজই হচ্ছে গ্রামমুখী উন্নয়ন, যেহেতু বাংলাদেশ গ্রামমুখী। ফলে ওভারঅল এই জিডিপি গ্রোথটাকে আমার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দিচ্ছে। আমি যদি আরেকটু সহজ করে বলি, ধরুন এগ্রিকালচার ক্রেডিট, আজকে দেশে কোনো খাদ্য ঘাটতি নাই, আমরা আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কয়েক বছর আগে দেশের জনসংখ্যা যখন এর চাইতে কম ছিল, তখনও আমরা শুনেছি, 5-6 বছর আগের কথাই বলি, 22 লক্ষ টন খাদ্য ঘাটতির কথা। কিন্তু আজকে দেশের খাদ্য ঘাটতি পূরণ হয়ে আমরা চাল রপ্তানি করছি কিছু দেশে। কিভাবে পাচ্ছি? যে কারণ আমরা এগ্রিকালচার ক্রেডিটের মাধ্যমে, সস্তা রিফাইন্যান্সের মাধ্যমে, সস্তায় আমরা স্বল্প হার সুদের ঋণ সুবিধা দিয়ে মানুষের আয় উৎসারী কর্মকাণ্ডে সাধারণ মানুষকে আজকে
সম্পৃক্ত করতে পেরেছি, ফলে উৎপাদনশীলতা বেড়েছে। আমাদের জমি কিন্তু বেশি বাড়েনি, বরং জমির পরিমাণ কমেছে, কৃষি জমির পরিমাণও কমেছে। কিন্তু মানুষের যে উদ্ভাবনমূলক যে সৃষ্টি এবং কঠোর পরিশ্রম, তার জন্য দরকার কিন্তু ফাইন্যান্স। এই ফাইন্যান্সটা আমরা নিশ্চিত করেছি, ফলে এটা বেড়েছে, ফলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আসলো। এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দিচ্ছে, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির ফলে গ্রোথ অর্জন হচ্ছে এবং এইটা আমাদের অর্জনে সহায়তা করছে। এছাড়াও আমাদের এক্সপোর্টকে বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি, আমরা এক্সপোর্ট ফাইন্যান্সিং করি, নানান ধরনের সুবিধা দিই, তার ফলে হচ্ছে আমাদের উৎপাদন বাড়ছে, এক্সপোর্ট আয় বাড়ছে, ফলে ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ বাড়ছে, ফলে স্ট্যাবিলিটিতে বা এই যে গ্রোথকে হেল্প করছে। এভাবে একটি অনুষঙ্গ না, নানান অনুষঙ্গ মিলিয়ে একভাবে সহায়তা করছে। আসবো আবার আপনার কাছে মিস্টার ইকবাল আহমেদ, একটি ব্যাংকের কর্ণধার হিসেবে আপনার কেন্দ্রীয় ব্যাংকের যে কর্মকাণ্ড এখানে ডেপুটি গভর্নর বললেন, অবজারভেশন এবং ফিলিংসটা কি? সর্বপ্রথম তৃতীয় মাত্রা এবং আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি বলবো আমার সৌভাগ্য যে আজকে এখানে সুর চৌধুরী ডেপুটি গভর্নর, যারা নাকি আমাদের ব্যাংকের সব দেখাশোনা করেন, দেয়ার দ্য রেগুলেটরি বডি। আমি একটু বলবো যে আমাদের এনআরবি ব্যাংক করার পিছনের যে কি উদ্যোগটা ছিল, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব। সেটা অনেক দিন পুরানো কাহিনী। আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি যে একটা ব্যাংক তো এখন তো দুটো মানে এনআরবিদের নিয়ে তিনটে। আপনারটা কি? আমারটা এনআরবি ব্যাংক লিমিটেড। আই এম ওয়ান অফ দ্য পায়োনিয়ার। প্রথম ব্যাংক কোনটি? প্রথম ব্যাংকটা আমাদেরই, আপনাদের এনআরবি ব্যাংক লিমিটেড। তো এটার পিছনে, এই ব্যাংকটা করার পিছনে মেইন উদ্দেশ্য হলো যে আমরা টু ক্রিয়েট এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর এনআরবিজ, নন রেসিডেন্টস বাংলাদেশি। যেহেতু আমাদের এনআরবিদের হিউজ কন্ট্রিবিউশন অন রিমিটেন্সেস, এটা বাংলাদেশের বাজেটের অলমোস্ট 25%, অলমোস্ট 25-30% উই কন্ট্রিবিউট ফ্রম এনআরবিজ। তো আমরা ভাবলাম যে আমাদের এই যে ওয়েলথ যেটা এখানে আসতেছে, এটা আমাদের ব্যাংকের মাধ্যমে আসবে, এনআরবি ব্যাংকের মাধ্যমে আসবে, অ্যান্ড উই উইল ক্রিয়েট এন ইনস্টিটিউশন ওয়্যার এনআরবি উইল ফিল প্রাউড অ্যান্ড দে উইল রিকগনাইজ। তো এটার জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশের বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। একটা না, তিনটা লাইসেন্স দিছে, এবং এটার মাধ্যমে আমাদের মেইন উদ্দেশ্য হলো টু ক্রিয়েট এন অ্যাম্বাসেডার, এনআরবি অ্যাম্বাসেডার, টু ব্রিং repatriate the wealth which is created by the NRBs abroad. এবং এটা শুরু হয়ে গেছে। যেমন আমাদের ব্যাংকের 46 শেয়ার হোল্ডার এবং আমাদের 20 জন ডাইরেক্টর, ইকুয়ালি আরো দুইটা ব্যাংকে কিন্তু এইরকমই ডাইরেক্টর, এবং আমাদের ইনভেস্টমেন্ট অলমোস্ট 1200 করোড়। তো এটা হওয়াতে এরা যেভাবে অ্যাম্বাসেডার হয়ে এখানে আসছেন এবং ইনভেস্ট করতেছেন, ঠিক তারাও তাদের যে আত্মস্বজন বা তাদের যে এই কমিউনিটির যে যারা এইরকম এন্টারপ্রেনার আছে, তারা উৎসাহ হচ্ছে। তা আমি বলবো যে এনআরবি ব্যাংক ইজ এ ফ্যান্টাস্টিক প্রজেক্ট ফর এনআরবিজ, অ্যান্ড এটা ইটস এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। অ্যান্ড আমরা অত্যন্ত গর্ববোধ করি যে আমাদের যে ব্যাংক যেভাবে আমরা পরিচালনা করতেছি এবং আমাদের যে এখানে যে সহযোগিতা পাচ্ছি, বা কাস্টমার্স বলেন আর আমাদের রেগুলেটর বলেন, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে যে সহযোগিতা পাচ্ছি বা যে পলিসিগুলো পাচ্ছি, এবং আমরা আল্লাহর রহমতে বিশেষ করে আমাদের এনআরবি ব্যাংকের যে আমাদের ম্যানেজমেন্ট, স্পেশালি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মখলিসুর রহমান, আমরা যে ইনস্টিটিউশন যেটা আমরা ক্রিয়েট করতেছি, এটা বলবো আমরা উই আর রিয়েলি প্রাউড। কারণ আমাদের এই ব্যাংকে যদিও আমরা প্রফিট হয়তো ওই প্রফিটের দিকে যাচ্ছি না, বাট উই আর ক্রিয়েটিং এ প্রপার সলিড ফাউন্ডেশন অফ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা আমরা ভবিষ্যৎ প্রজন্মর জন্য করতেছি। আমি একটা জিনিস সবসময় দেখি যে আমাদের হাইব্রিড এনআরবিজ যারা বিদেশে, এরা দে আর গেটিং হাইলি প্রফেশনাল, নট অনলি গেটিং এডুকেটেড বাট ক্রিয়েটিং ওয়েলথ। তা আমি সবসময় মনে করি যে ওদেরকে কিভাবে ট্রান্সফার অফ দেয়ার নলেজ ইন বাংলাদেশ, transfer of their wealth in Bangladesh by bringing the inward investment in Bangladesh. বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট আসতে পারে, যেমন আমরা আসছি। তো এইটার জন্য আমার মনে হয় এনআরবি ব্যাংক, তিনটা ব্যাংক খুব সুন্দর একটা অবদান রাখতে পারে। যদিও আমাদের মাত্র 2 বছর বয়স, আমরা এই উদ্যোগ নিচ্ছি এবং আমরা উই আর ক্রিয়েটিং লট অফ পলিসিস, এবং বিভিন্ন সময় আমাদের মার্কেটিং হচ্ছে, এবং আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েস্টার্ন যে ব্যাংক তার চাইতে কোনো কম না। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা মাচ মোর অ্যাডভান্স
of course with the help of central banks and their policies. আপনি ইন্টারনেট ব্যাংক বলেন, মোবাইল ব্যাংক বলেন, আর বিভিন্ন ধরনের যে পলিসিগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, আমরা একটা ফিমেল উমেন এন্টারপ্রেনার, স্টুডেন্ট লোনস, বা বিশেষ করে আমাদের একটা প্রজেক্ট আছে, সেটা হলো ক্রিয়েটিং এন এন্টারপ্রেনার। বাংলাদেশে যেটা আমি মনে করি, ক্রিয়েটিং এন এন্টারপ্রেনার বহুমুখী ব্যবসায়ী যারা, এদেরকে আমরা সহযোগিতা এবং উৎসাহিত করা উচিত। আমরা অনেক ব্লু চিপ কোম্পানিজ আছে, বড় বড় কোম্পানিকে আমরা লোন দিই, এবং এটা যেমন এতে প্রফিটও কম, মার্জিন কম, তাতে রিস্কও একটু বেশি। উই আর অলওয়েজ আন্ডার প্রেশার বাই দ্য সেন্ট্রাল ব্যাংক টু ল্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম। আমাদের সুর সাহেব যেটা বললেন যে রুরাল ব্যাংকিং, এটার মধ্যে আমি কিন্তু সাংঘাতিক একমত, কিন্তু ওই রুরাল যে বিজনেস ক্রিয়েশন যেটা, ওইটা আমাদের মধ্যে হচ্ছে না। হ্যাঁ, উই আর ওপেনিং এ ব্রাঞ্চেস, উই আর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট, কিন্তু ওইখানে বিজনেস ক্রিয়েশন যেটা, ওইটা হচ্ছে না। ওইটা আমার মনে হয় ওইটা আমাদের ব্যাংকের মাধ্যমে হোক আর লোকাল গভর্নমেন্ট বা গভর্নমেন্টের মাধ্যমে হোক, ওই জিনিসটাকে আমরা লক্ষ্য রাখতে হবে যে হাউ উই ক্যান ক্রিয়েট অ্যান এন্টারপ্রেনার ইন আওয়ার সোসাইটি। আমাদের মধ্যে অনেকটা গ্যাপ আছে, মাঝামাঝি যারা ওই স্মল এন্ড মিডিয়াম ব্যবসাকে ক্রিয়েট হচ্ছে না, যদিও উই আর আন্ডার প্রেশার যে আমাদের স্মল এবং মিডিয়ামে আমাদের লেন্ডিং করতে হবে। আপনাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে কাদেরকে, মানে প্রজেক্টের আওতায় কাদেরকে আপনারা লেন্ডিং করতে? আমরা এনআরবি ব্যাংক তো সবাইকে লেন্ডিং করতে পারি, আমরা করতেছি। আপনি যেটা বলছেন যে এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের জন্য, আচ্ছা, আমাদের স্কিলটা হলো এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট হলো, এটা আমি যেটা মনে করি, এটা মানে আমার একটা ভিশন, এবং এটা আমার বিজনেস প্ল্যানে আছে, যে আমাদের ব্যাংকের যে ব্যাংক ম্যানেজার, ব্যাংকের যে কর্মচারীরা আছে, তাদের মাধ্যমে এটাকে ক্রিয়েট করা যাবে। ইট ইজ এ ম্যাটার অফ আইডেন্টিফাইং এ পারসন হু হ্যাজ এ ভিশন টু বিকাম এন এন্টারপ্রেনার। আর এটা কিন্তু যে ব্যাংকের সিস্টেম থেকে আসতে হবে। দিস ইজ নো ওয়ান ক্যান রিকগনাইজ উইদাউট এ ব্যাংক ম্যানেজার, উইদাউট এ রিজনাল ব্যাংক ম্যানেজার বলেন, আর আপনার এই RM বলি আমরা, হ্যাঁ, তো ওরাই আইডেন্টিফাই করতে পারে বাই হ্যাভিং দেয়ার ট্রানজাকশন উইথ দ্য ব্যাংকিং সিস্টেম, উইথ দেয়ার অ্যাকাউন্ট। তা আমি সবসময় বলি, এইটার মধ্যে যদি সরকারও কিছু উদ্যোগ নেয়, এটা একটা ট্রেনিং অথবা তাদেরকে হয়তো কিছু ইনসেন্টিভ দিয়ে যদি বলা হয় যে ঠিক আছে, আপনাদের 2 বছরের বা 5 বছরের ট্যাক্স মাফ করে দেবো, আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্য বাংলাদেশ গভর্নমেন্ট উইল সিরিয়াসলি লুক ইনটু। আমরা যদি সেই প্রজন্ম, আমরা যে বহুমুখী ব্যবসায়ী এন্টারপ্রেনার ক্রিয়েট না করতে পারি, তাইলে কি আমরা সব বিদেশে ইনভেস্টমেন্টের উপর আমরা নির্ভর হয়ে থাকবো, যে বাইরে থেকে লোক এসে এখানে ইনভেস্ট করবে, আইসা এই বেনিফিটটা এখান থেকে নিয়ে যাবে? আমার মতে যে আমরা উই হ্যাভ টু ক্রিয়েট এন এন্টারপ্রেনার, উই হ্যাভ টু ফাইন্যান্স দোজ ইয়াং এন্টারপ্রেনার, ইয়াং হাইলি গ্রাজুয়েট অথবা ক্রিয়েটিভ যারা প্রোডাক্ট ক্রিয়েট করে, তাদেরকে আমাদের এনকারেজ করা উচিত, এবং তাদের দিয়ে আমাদের শিল্প এখানে প্রতিষ্ঠান করা উচিত, এবং যারা নাকি আমাদের দেশের র মেটেরিয়াল, কাঁচামাল দিয়ে মাল উৎপাদন করে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারে, সেটা হবে আমাদের জন্য সাকসেসফুল স্টোরিজ। এবং একটা না, এটা আমার মনে হয় এটা সবাইকে এই উদ্যোগটা নিতে হবে, এবং এনকারেজ অল দ্য ইয়াং বিজনেস পিপল টু কাম এন্ড জাস্ট বি মোর ক্রিয়েটিভ। জি, আর সেন্ট্রাল ব্যাংকের অন্যান্য অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনি কিছু বলবেন, যে গভর্নরের অ্যাচিভমেন্ট, ওনাদের ব্যাংকের অ্যাচিভমেন্ট সব মিলিয়ে? আমি একটা জিনিস বলবো, আপনি বলেছিলেন যে আপনি পরে বলবেন। জি, আমি একটা বলবো যে আমাদের লাইসেন্স পাওয়ার পিছনে সরকারের তো মানে তাদেরই সরকারের এনকারেজমেন্ট ছিল, যে আমরা যেন একটা এনআরবি একটা ব্যাংক হোক, এনআরবিরা ইনভেস্ট আসুক, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যখনই যান ইংল্যান্ডে, সবসময় বলেন যে এনআরবিদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, আপনারা আসেন। এবং যখন আমরা যেটা চাইছি সেটা আমরা পেয়েছি। ইকুয়ালি সেন্ট্রাল ব্যাংক, এবং আমি আমার ওনার সামনাসামনি প্রশংসা করা উচিত না, আমি লাস্ট মিনিটে যখন ফান্ড রেজ করতে পারি নাই, এবং দেয়ার ওয়াজ সাম কমপ্লিকেশন অফ কমপ্লিটিং দ্য ফর্মালিটিজ অফ ডকুমেন্ট, আমি তখন এই ডেপুটি গভর্নর স্যারের কাছে যাই, এবং উনি আমাকে এক্সট্রা 3 দিনের এক্সটেনশন করে টাইম দেন, যে আমি আপনাকে 3 দিনের সময় দিলাম, আপনি এই পেপার আমার কর্মচারীদের সাথে বৈশা আমি এটা করে নিয়ে আসেন, এবং আমি শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এটার পরেও আমি বলবো যে আমাদের মাননীয় গভর্নর আতিউর রহমান সাহেব, উনি এই যে ফাইন্যান্সিয়াল টাইমস থেকে যে অ্যাওয়ার্ড পেলেন, তখনও আমি ওখানে ছিলাম, সেই দিন যে একটা অ্যাওয়ার্ড পেলেন, তখনও আমি দেখছি এবং শুনছি, এবং আমি অত্যন্ত গর্বিত। ওনার কথাবার্তা, প্রেজেন্টেশন উনি যেভাবে দেন, উই এনআরবিস ফিল রিয়েলি প্রাউড
এবং আমি বলবো যে আমরা উই আর ভেরি মাচ কমফোর্টেবল। বিশেষ করে এনআরবিরা তো সবসময় একটা ইয়ের মধ্যে থাকে যে বাংলাদেশে গিয়ে আমরা ইনভেস্ট করব, টাকা সবসময় ইনভেস্টের রিটার্ন পাবো কিনা পাবো না। বাট হ্যাভিং এ এনআরবি ব্যাংক, হ্যাভিং এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আন্ডার দ্য কেয়ারটেকার অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, মানে এটার তো কমপ্লায়েন্স, তারাই তাদের কমপ্লেন্সটা আমাদের মানতে হয়। এটা উই আর ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড আই ফিল দ্যাট এটা আমার মনে হয় এই ইনস্টিটিউশনগুলো, এই এনআরবি ব্যাংকগুলাই ভবিষ্যতে খুব ভালো করবে। আমাদের একটা অনুরোধ থাকবে, যেটা ভবিষ্যতে যেন আমাদের এই ব্যাংকের ব্রাঞ্চগুলো যেন দেশের বাইরে করতে পারি। আমি আই ফিল কোয়াইট deprived when I go and see Pakistani and Indian banks are full of branches. আপনি দেশের বাইরে চলে গেলে দুবাই থেকে শুরু করে সব জায়গায়, এখানে হয়তো কিছুটা রেস্ট্রিকশন আছে, বাট এটা আমার মনে হয় এটা করতে পারলে হয়তো এনআরবিরা আরো এটার সুযোগ সুবিধা নিতে পারবে এবং আমাদের যে রিমিটেন্সের চ্যানেলটা, যেটা আরো মনে হয় এটার সুযোগ সুবিধা বাড়বে। জি, আমার মনে হয় মিস্টার ডেপুটি গভর্নর অ্যাড্রেস করবেন এই ইস্যুটা, এবং সেই সঙ্গে যে লক্ষ্য নিয়ে আসলে এনআরবি ব্যাংকগুলো দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে বলে আপনি মনে করেন? এবং আপনি অ্যাজ এ ডেপুটি গভর্নর আপনি তাদের পারফরমেন্স কেমন দেখছেন? আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে গত 2 বছর আগে আমরা নতুন 9টি ব্যাংকের লাইসেন্স দিই। তার ভিতরে 6টি কনভেনশনাল ব্যাংক আর 3টি একটু স্পেশালাইজড, অর্থাৎ এনআরবিদের উদ্দেশ্যে। যদিও ব্যাংকের যে সেবা যেটা দেওয়ার কথা সেটা এনআরবিরাও যা করতে পারে, এখানকার যাদের কনভেনশনাল ব্যাংক বা শারিয়া বেসড ব্যাংক হিসেবে লাইসেন্স দেওয়া হচ্ছে তারাও সেটা একই কাজ। স্পেশালাইজেশন কোনো ইয়ে নাই, স্পেশালাইজেশন বলতে শুধু যারা এনআরবি ডিরেক্টর বা স্পন্সর তারা বাইরে থেকে টাকা এসে তাদের জন্য পার্থক্য একটু আছে। পার্থক্যটা হচ্ছে তাদের বিজনেস প্ল্যানে তাদেরকে মূল যে জিনিসটা থ্রাস্ট দেওয়া হয়েছিল বা তারা যেটা করতে চেয়েছে সেটি হচ্ছে যে এনআরবি কল্যাণে, অর্থাৎ এনআরবিরা যাতে এখানে বিনিয়োগ করতে পারে এবং এনআরবিদের বিনিয়োগ সুবিধা যাতে এখানে এই ব্যাংকের মাধ্যমে হয়, বিদেশি বিনিয়োগ বিদেশ থেকে যাতে আমাদের যে রেমিটেন্স আহরণ এইটা কাজে যাতে তারা খুব বেশি সহযোগিতা করতে পারে বিদেশের মাধ্যমে। একই সাথে যে যারা বিদেশে গমনে ইচ্ছুক তাদের জন্য কিছু ঋণ সুবিধা সহ অন্যান্য সুবিধা যাতে এনশিওর করতে পারে, এই জিনিসটার দিকে ফোকাস করা। আর একটা দিক ছিল যে তারা গ্রামে গঞ্জে যে উদ্দেশ্যে আমরা ব্যাংক দিচ্ছি, যাতে গ্রামে গঞ্জে তারাও ছড়িয়ে যেয়ে গ্রামে শাখা করে গ্রামের মানুষের কাছে। বিকজ আমাদের যে এনআরবি যাদের কথা আমরা বলছি, যাদের কষ্টার্জিত যে সমস্ত এক্সপেট্রিয়েটসদের পয়সা নিয়ে আমাদের এই যে হিউজ ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ ভান্ডার গড়ে হচ্ছে এবং প্রতি মাসে এইটার স্ফীত হচ্ছে, এখন আমাদের এক্সটার্নাল রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ অ্যারাউন্ড $27 বিলিয়ন। তো এইটার পিছনে যাদের অবদান, একটা হচ্ছে এক্সপোর্ট আর্নিংস আর একটি হচ্ছে রেমিটেন্স আয়। আর রেমিটেন্স পাঠায় কিন্তু সেই গ্রামে গঞ্জের মানুষগুলোই, যারা একেবারে এই গ্রাম থেকে উঠে এসছে, তারাই কিন্তু গিয়েছে বিদেশে এবং আনস্কিল্ড লেবার বলতে যাদের বোঝায় বেশিরভাগ। এদেরকেও কিছু নিশ্চয়ই তাদের একটা প্রত্যাশা রয়েছে, তারা যাতে খুব সহজে রেমিটেন্সটা পাঠাতে পারে এবং তারা যদি এখানে কিছু ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় অথবা তারা যদি কোনো ঋণ সুবিধা নিয়ে তাদের পরিবারবর্গ দিয়ে এখানে কোনো ব্যবসা বাণিজ্য করতে চায়, সেই দিকটাকে ফোকাস করবে। এটা ছিল তাদের বিজনেস প্ল্যান এবং আমরা সেইটার দিকে গুরুত্ব দিয়েছি। গত 2 বছরে এই এনআরবি যে 3টি ব্যাংকের কথা আপনি বলছেন, 3টি ব্যাংকের সাকসেস খুব রিমার্কেবল এখনই যদি বলার মতো সময় না আসলেও, তবে তাদের কোনো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা সমীচীন হবে না, কারণ তারা একটু স্লোলি স্টেডিলি প্রোগ্রেসিভ ওয়েতে এগোচ্ছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে পরামর্শ আছে যে তাদের জন্য অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই ব্যাংকগুলো চালানো, যেহেতু তারা নতুন বাজারে এসছে, তাদের মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু লে ফাউন্ডেশন ইন এ ভেরি ফায়ারসলি কম্পিটিটিভ মার্কেট। বাংলাদেশের মার্কেটটা এখন অনেক ব্যাংক, তাদের মধ্যে টিকে থাকা, কম্পিট করে, অর্থাৎ তাদেরকে খুবই প্রফেশনালি চলতে হবে এবং আমাদেরও ভিজিলেন্স আছে তাদের প্রতি। এবং ব্যাংকের বোর্ড
এবং ম্যানেজমেন্ট তারা সেটাকে কমপ্লাই করে বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে তারা ব্যবসা করছে। সেটা খুব অ্যাগ্রেসিভলি তারা যাচ্ছেও না, যেতেও দেওয়া হচ্ছে না, তবে তাদের ইয়েটা মানে সাকসেস স্টোরিটাও ভালো, এবং এইটাকে আমরা আস্তে আস্তে ক্রমশ একটি বড় মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, মানে কিন্তু সেটা খুব দ্রুত না, আস্তে আস্তে। আরেকটা ব্যাপার যেটা ইকবাল সাহেব বলেছেন যে লাইসেন্স প্রাপ্তির পর বিদেশে যাতে লাইসেন্স দেওয়ার সুযোগ থাকে, এটি আইনগত কোনো বাধা নেই। ব্রাঞ্চ করা আছে বিভিন্ন ব্যাংকে, সোনালী ব্যাংকের যেমন ব্রাঞ্চ আছে, আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ আছে, প্রাইভেট ব্যাংক এবং দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর রূপালী ব্যাংকে, জনতা ব্যাংকে তাদের বিদেশে শাখা রয়েছে। বিদেশে শাখা করতে হলে সেই দেশের যে রেগুলেটরি অথরিটি আছে, সেই দেশের সেন্ট্রাল ব্যাংক, তাদের একটা ক্লিয়ারেন্স লাগে এবং তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, এবং সেগুলো খুব স্ট্রিনজেন্ট রিকোয়ারমেন্ট, এবং সেখানে হিউজ ফান্ড ইনভলভমেন্ট হয়। যেমন ধরুন উনি যদি লন্ডনে একটা শাখা করতে চান, যেহেতু উনি লন্ডনে তার বেশি মানে বিচরণ, কিন্তু লন্ডনে শাখা করতে দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু লন্ডনে ব্যাংক অফ ইংল্যান্ডের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে সেখানে সেই পরিমাণ অর্থ সেখানে বিনিয়োগ করে দেখা যাচ্ছে যে ব্যাংকের যে মূলধন তার একটা বড় অংশ সেখানে চলে যাবে একটা শাখা। বাট আপনাদের দিক থেকে আপত্তি, আমাদের দিক থেকে সেটি তো ওনাদের ব্যাপার, মূলধন সেইটি না, সেটা খালি আমাদেরও ব্যাপার আছে। ধরুন সেটি হচ্ছে যে আমি একটা ব্যাংক, আমার মূলধন 400 কোটি টাকা এখন মনে করেন, বা 500 কোটি টাকা বিরাজ করছে মিনিমাম মূলধন। এখন যদি সেই ব্যাংক আমার কাছে এসে বলে যে আমি 700 কোটি টাকা দিয়ে ঢাকা শহরে একটা বিল্ডিং করব, আমাকে অনুমতি দেন। এখন আপনি যদি বলেন যে প্রশ্ন তো তাদের, অর্থ তো তাদের, আপনার কি? আমার এইটাই যে তার ভায়াবিলিটির প্রশ্ন। তার যদি মূলধনের বা একটি বিরাট অংশ যদি এবার যদি সে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে বসে, তাহলে জনগণের আমানত ঝুঁকির মধ্যে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ যে জনগণের আমানত যাতে নিরাপদে থাকে এবং তারা যাতে প্রুডেন্ট ওয়েতে এই ব্যয় করে। এইটা ব্যাংকের লাভ, এগ্রেসিভ লেন্ডিং করলে ব্যাংকের লাভ হবে, কিন্তু এগ্রেসিভ লেন্ডিং করার মতো অবস্থা আছে কিনা। ব্যাংক যদি প্রফিটেবিলিটি চায় তাহলে এস্টাবলিশমেন্ট কমিয়ে আনতে হবে, ওভারহেড এক্সপেন্স কমিয়ে আনতে হবে। এখন ওভারহেড এক্সপেন্সও বাড়বে, আবার প্রফিটও বাড়বে, তাহলে এটা তো আলাউদ্দিনের চেরাগ হাতে নাই, সেটা কোনো ম্যানেজমেন্ট দিতে পারবে না। আবার যদি খুব ভালো মাত্রায় ব্যাংকিং করতে হয়, খুব যদি ইন্টারন্যাশনাল, যেটা ইকবাল সাহেব বললেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি অর্জন করতে হয়, তাহলে সেটার জন্য সময় লাগবে, সেটার জন্য ত্যাগের দরকার আছে। তো এই কারণের জন্য আমাদের আইনগত কোনো অসুবিধা নাই, আমরা দিই। এই যে বাইরে কত এক্সচেঞ্জ হাউস আছে, এক্সচেঞ্জ হাউসের আমরা পারমিশন দিচ্ছি, বাইরে ড্রয়িং অ্যারেঞ্জমেন্টের পারমিশন দিচ্ছি। এই যে রেমিটেন্সগুলো এত আসছে, এই সুবিধাগুলো দেওয়ার ফলেই তো। আরেকটা বিষয় বলেছেন যে এই যে আপনারা রুরাল এরিয়াতে যে ব্রাঞ্চ করতে বলেছেন, সেখানে ওনারা মনে করছেন যে খুব একটা মানে টার্গেটটা অ্যাচিভ করতে পারছেন না, সমস্যা থেকে এবং এই জায়গায় ওই প্রশ্নটাও আসবে যে বাংলাদেশের মতো, আপনি নিজেই বলেছেন যে কম্পিটিটিভ মার্কেট, বাংলাদেশের মতো দেশে এত ব্যাংকের লাইসেন্স দেয়া ঠিক আছে কিনা, সমীচীন কিনা, সেটিও অনেকে প্রশ্ন তুলে থাকেন। এই প্রশ্নটা একেবারেই অবান্তর। আমি আপনাকে বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, কারণ ব্যাংক আমাদের 16 কোটি মানুষের দেশ, এখনো ব্যাংকিং সেবা বলতে গেলে 8-9 কোটি লোকের উপরে এখনো যেতে পারেনি। এখনো বহু একটা বিরাট সেগমেন্ট অফ পপুলেশন ব্যাংকিং সেবার বাইরে আছে। ব্যাংক যদি ট্যাপ করতে পারে কাস্টমার, তাহলে এখন পর্যন্ত গ্রামের বহু জায়গায় ব্যাংক যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সুতরাং আপনি লক্ষ্য করেছেন যে কথাটি আপনি একটু আগে বললেন, যখন 9টি ব্যাংকের আমরা শাখা, 9টি ব্যাংক যখন লাইসেন্স দিলাম, তখন খুব কড়া সমালোচনা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি যে এত ব্যাংক থাকতে আবার ব্যাংক দিল, ব্যাংকগুলো পড়ে যাবে এবং ভবিষ্যতে ভালো ব্যাংকগুলোও খারাপ হয়ে যাবে, আর এরা তো কোনোভাবেই চলতে পারবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন এখন দেশে 56টি ব্যাংক, 56টিই কিন্তু চলছে। আপনি যদি দেখেন তাহলে এখনো এনআরবি ব্যাংকের যাদের নিয়ে আজকে আপনি অনুষ্ঠান করছেন, এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যানকে যদি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে তাদের ডিপোজিটস বাড়ছেই, তাদের লেন্ডিংও বাড়ছে, ক্যাপিটাল বেজও বাড়ছে, লিকুইডিটি পজিশনও তাদের ভালো হচ্ছে। হাউ এমনিভাবে আরও ব্যাংক, তবে হ্যাঁ এইটির কোনো কথা নয়, এটিতে এখনো পর্যন্ত ব্যাংকিং আপনাকে ব্যাংকের সেবায় মানুষকে ব্যাংক সেবা দেওয়ার জন্য মানুষের কাছে পৌঁছাতে হবে। সেই সেবাটা ইউ উইল হ্যাভ টু রিচ টু দি ডোর অফ দি কাস্টমার্স অর দি ডিপোজিটার্স। এখন বর্তমান যুগের এইটাই স্লোগান যে কাস্টমার্স উইল নট কাম টু দি ডোর অফ দি ব্যাংকস, ব্যাংকস উইল গো টু দি ডোর অফ দি কাস্টমার। এইভাবে কাস্টমারকে তাদেরকে হান্টিং করতে হবে, তাহলে
এটা বেশি না, এই একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন যেটি এসছে সেটি যে রুরাল, হ্যাঁ ইট ইজ এ চ্যালেঞ্জিং। শহরে যত সহজে আপনি ডিপোজিট পাবেন, যত সহজে ইয়ে করতে পারবেন, লেন্ডিং করতে পারবেন, গ্রামে সেটা একটু কঠিন, এবং সেখানকার গ্রামের সক্ষমতা এখনো শহরের সক্ষমতার তুলনায় তুলনামূলকভাবে একটু কম। কিন্তু সেই কম সক্ষমতাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে যদি আমরা ইনইকুয়ালিটি যদি আমরা হ্রাস করতে চাই। সেই জন্য যতক্ষণ আগের মানুষ, গ্রামের মানুষ ব্যাংক কি বুঝতো না, ব্যাংকে ঢোকার সাহস পেত না, এমনকি ব্যাংকের দিকে ভালো করে তাকানোরও সাহস পেত না, যদি বাবা ব্যাংক এটা তো বড় লোকের জায়গা। কিন্তু আজকে কৃষক যাচ্ছে ব্যাংকের ভিতরে, বর্গা চাষি ঢুকতেছে ব্যাংকের ভিতরে, আজকে ক্ষুদ্র উদ্যোক্তা যাচ্ছে ব্যাংকের ভিতরে, আজকে পথ শিশু যাদের আমরা পথকলি বলি তারা যাচ্ছে ব্যাংক হিসাবে। তাহলে ব্যাংক কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? তো সুতরাং গ্রামে সৃষ্টি করতে হবে 1:1। কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বর্তমান সরকার, এই যে মোদী সরকার ক্ষমতা আসার পর এবং তার আগে, তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল যে নো আরবান ব্রাঞ্চ উইল বি অ্যালাউড। ভারতের টোটাল ব্যাংকের সংখ্যা কত? ভারতের ব্যাংকের সংখ্যা প্রচুর, বিশাল দেশ, তাদের ব্রাঞ্চ ব্যাংকিং আছে, ইউনিট ব্যাংকিং আছে। এই সংখ্যাটি আমার কাছে এখন অ্যাভেলেবল না, আমি আপ টু ডেট বলতে পারবো না। তবে বহু ব্যাংক তাদের, বোথ প্রাইভেট এবং স্টেট ওয়ান কমার্শিয়াল ব্যাংক, এবং ব্যাংকের বহু শাখাও রয়েছে, যেহেতু তাদের বিশাল দেশ। আমাদের দেশ তো আর অত বড় না, কিন্তু আমাদের দেশে এখনো পটেনশিয়ালস, গ্রামের পটেনশিয়ালস তো ক্রমশই বাড়ছে। তবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যেমন সি ক্যাটাগরি পৌরসভাগুলোকেও আমরা গ্রাম শাখা হিসেবে দিচ্ছি, যাতে করে একটু সুবিধা পায়। তো এখানে চ্যালেঞ্জ থাকবেই গ্রামে, কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে ব্যাংকিং করা, সেই কমিটমেন্ট নিয়েই কিন্তু তারা এসছে। এখানে আমরা কোনো ছাড় দিতে প্রস্তুত নই। এখানে যত অসুবিধার কথাই আসুক না কেন, দে উইল হ্যাভ টু কাভার দি চ্যালেঞ্জ অ্যান্ড উইল হ্যাভ টু উইন, আদারওয়াইজ এটাকে টিকে থাকা। কারণ সাধারণ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন না ঘটাতে পারলে দেশের টেকসই উন্নয়ন কখনোই আশা করা যায় না। আর বৃহত্তর জনগোষ্ঠীকে উন্নয়ন ধারার বাইরে রেখে, সেবা, ব্যাংকিং সেবার বাইরে রেখে যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের কথা আমরা চেষ্টা করি, তাহলে উন্নয়ন ও প্রবৃদ্ধির ভিত্তিভূমি কখনোই প্রসারিত হবে। মিস্টার ইকবাল আহমেদ, অনেকগুলো প্রশ্ন, আপনার প্রশ্নের জবাব আপনি কতটা পেলেন? এবং আমি সর্বপ্রথম বলবো যে, আগে বলছি যে একটা ব্যাংকিং ইনস্টিটিউশন ক্রিয়েট করা এটা খুব একটা সহজ ব্যাপার না। আর বিশেষ করে আপনার এই বর্তমান যুগে স্পেশালি আপনি যদি একটা ব্যাংকের একটা সফটওয়্যার ইনস্টল করেন, এটার জন্য কয়েক মাস লেগে যায়। ট্রেনিং ইউর স্টাফ, ওপেনিং ইউর ব্রাঞ্চেস, এটা মাত্র আমাদের 2 বছর হলো। আমরা কিন্তু ওই ধরনের কোনো এগ্রেসিভ কোনো ইনিশিয়েটিভ নেই। আমাদের মেইন উদ্দেশ্য হলো টু ক্রিয়েট অ্যান ইনস্টিটিউশন ফর এনআরবিস অ্যান্ড বাংলাদেশি। এই যে দেশের বাইরে ব্রাঞ্চ করবার ব্যাপারে ডেপুটি গভর্নর যেটি বললেন, আপনি বলছিলেন যে আপনারা এই অনুমতিটি চান, কিন্তু উনি বলছেন যে অনুমতি দিতে তো কোনো বাধা নেই, শুধু ওই ডিপোজিটটার ব্যাপারে ওনাদের একটা কনসার্ন আছে। সেটি আমি 100% একমত, এবং এটা আমারও জানা আছে। ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড এফএসএ তাদের কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইন অনুযায়ী আপনাকে ঠিক সেই পরিমাণে ডিপোজিট করতে হবে, এবং সেই ডিপোজিটের তুলনায় এটা ইনকাম হবে কিনা হবে না সেইটা একটা বিবেচনা করতে হবে। বাট আমি কিন্তু যেটাই বলছি সেটাই অদূর ভবিষ্যতের জন্য বলছি। এই ব্যাংকটা করার পিছনে সেই উদ্যোগটাও সেটা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে আমরা হাইব্রিড এনআরবি বলি, তাদের জন্য হয়তো এটা এখন হয়তো সেই এই গুডউইলটা আমরা পাচ্ছি না, বাট উই আর ক্রিয়েটিং দ্যাট গুডউইল ইনফ্রাস্ট্রাকচার ফর দেম। সো maybe one day they wants to come and they wants to build bridges, they wants to build universities. তখন তারা এনআরবি ব্যাংক খুঁজবে যে এইটা তো আমাদের নন রেসিডেন্স বাংলাদেশি ব্যাংক, আমি ওই ব্যাংকে যাই, ওই ব্যাংক থেকে আমি ফাইন্যান্স দিই। এই দিনটা মনে হয় বেশি দিন লাগবে না, হয়তো আরো 2-4 বছর। এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি যখন ইংল্যান্ড থেকে দেশে আসলাম, দ্যাট ওয়াজ দ্য ফরেন ইনভেস্টমেন্ট, আমার নিজের যে ব্যবসা, তখন আমাকে বলা হলো যে ইউ হ্যাভ টু ব্যাংক উইথ দ্য ফরেন ব্যাংক। তখন কিন্তু আমি ফরেন ব্যাংকে, ব্রিটিশ ব্যাংকে আমার অ্যাকাউন্ট করতে আমি বাধ্য হয়েছি। আমি যদি এইরকম লিস্টেড করে নেই যে ইংল্যান্ড থেকে কোনো এখানে যদি আসতে হয়, বিনিয়োগ করতে হয়, দিস ইজ এ ব্রিটিশ ইনভেস্টার এন্ড ইজ ম্যানেজড বাই দ্য ব্রিটিশ, দ্য বোর্ড ইজ মেজরিটি ব্রিটিশ এন্ড ফ্রম আদার কান্ট্রিজ। তো আমি এই সুযোগটা আমি পাবো, বা এটা পাওয়ার আগে আই হ্যাভ টু বি এ ক্রেডিবল। আমার ক্রেডিবল সেটা যে আমার যে
in terms of the আপনার to create an established proper financial institute. এইটাকে প্রথম আমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা ব্র্যান্ডিং করতে হবে। এখন আমি অ্যাগ্রেসিভ ভাবে যদি যাই, বাংলাদেশ ইজ এ ভেরি রিস্কি এরিয়া টু ল্যান্ড মানি, এটা তো আমরা উই অল এগ্রিড। এখন সেই ক্ষেত্রে সেটি ডিপেন্ড করে, যেমন আপনি রুরাল ব্যাংকিং এর ক্ষেত্রে রুরাল এরিয়াতে আপনি বলেছেন যে সেই সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যদি বাংলাদেশের ডিফল্ট কালচার দেখি, সেটি কিন্তু বিগ শট যারা তাদের, গ্রামের মানুষ কিন্তু টাকা নিয়ে ফেরত দেয় না। সেটি আমরা ফর্মাল ব্যাংকিং সেক্টরে দেখি, ইনফর্মাল ব্যাংকিং সেক্টরে যেগুলো আছে, এনজিওস গুলো কাজ করছে মাইক্রো ফাইন্যান্স নিয়ে, তাদের ক্ষেত্রে দেখি যে পার্সেন্টেজ 95, 98, 99% রিকভারি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখানে দুইটা জায়গা আপনার স্মল, মানে হোয়াইট কালারের মধ্যে সমস্যা, হোয়াইট কালারের মধ্যে সমস্যা, এটা কিন্তু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় আছে। তো যারা বড় হয় তারা বেশি বড় হইতে চায়। আচ্ছা, আমি বলবো যে দুইটা জায়গায় আপনার ইয়েটা হয় কম, ডিফল্টটা হয় কম। একটা হলো ফিমেল উমেন্স এন্টারপ্রেনার যারা, আর দুই নম্বর হলো যে যারা মানে এন্টারপ্রেনার, যে নতুন ইয়ং এন্টারপ্রেনার যারা উপরের দিকে যাইতে চায়, যারা বহুমুখী ব্যবসা করতে চায়, তারা কিন্তু আপনার ওই ডিফল্টার ওই লিস্টের নাম ঢুকাবে না, বিকজ দে ওয়ান্ট টু গ্রো বিগ, দে হ্যাভ এ রোল মডেল টু ফলো, দে হ্যাভ টু বিকাম টু গেট টু দ্য ডেস্টিনেশন। তা আবারও আমি বলতেছি যে ক্রিয়েটিং এন্টারপ্রেনার, এটা আমি ব্রিটিশ গভর্নমেন্টের একটা অ্যাডভাইজার ছিলাম, এটাকে বলে একটা কাউন্সিল, কম্পিটিটিভনেস কাউন্সিল। কম্পিটিটিভনেস কাউন্সিলের আমাদের মেইন কাজ হলো টু ক্রিয়েট এন এন্টারপ্রেনার ইন ব্রিটিশ সোসাইটি। আজ থেকে 15 বছর আগে এই ধরনের সমস্যা ওইখানে ছিল। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ক্রিয়েট এ বিজনেস লিঙ্ক, নিউ ডিল, এইরকম মানে নিউ ডিল, এটা এরকম ছিল যে নতুন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে 2 বছরের ব্যালেন্স শিটের উপরে তাদের কোনো ইনকাম ট্যাক্স হবে না। তারপরে তাদেরকে এই ধরনের ট্রেনিং দেওয়া হবে, সরকার থেকে তাদের যত জব ক্রিয়েশন হতে হবে তাদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া হবে, যাতে করে তারা দেখেন ক্রিয়েট মোর জব। আমি বলবো যে আমাদের রুরাল এরিয়া এটা কিন্তু আমরা করতে পারি, এই ধরনের প্রোডাক্ট আমরা আনতে পারি, এবং ছোট্ট ছোট্ট ব্যবসা, এবং ওইটা কিন্তু হবে ইন নেমস অফ মিলিয়নস, আপনার লাখ। এমনিতে আমাদের হাতে গোনা ব্লু চিপ কোম্পানি হয়তো কয়েকশো বা কয়েক হাজার পাবেন, বাট আপনি যখন ওইখানে যাবেন তখন আপনার লক্ষ লক্ষ এই লেন্ডিং আপনার অপরচুনিটি থাকবে, এবং আপনার ওইখানে রিস্কও থাকবে কম, যেহেতু ইউ আর স্প্রেডিং ইউর ওয়েলথ ইন মেনি বাস্কেটস। তো আমি সবসময় এটাই বলি যে আমি আমার ব্যাংকের যখন আমার স্টাফ ম্যানেজমেন্টকে বলি যে ইউ আইডেন্টিফাই ইউর কাস্টমার and support him, so one day he will be your loyal customer and he will become an entrepreneur, he will create job, he will create a contribution. যেটি ডেপুটি গভর্নর বলেছেন যে ব্যাংকই আসলে যেতে হবে মানুষের কাছে, মানুষ আসবে না ব্যাংকের কাছে। হ্যাঁ, ডেফিনেটলি ব্যাংকই যেতে হবে মানুষের কাছে। and a banker has to identify who is his loyal customer, who can grow with him. It's happened to all the entrepreneurs, it's happened to me. আমার ইনিশিয়ালি আমাকেও সেই ধরনের আমার আরএম আমাকে হেল্প করেছে, আমাকে ফাইন্যান্স করেছে। আমি যদি সেই সময় আমাকে ওই ধরনের ব্যাংক আমাকে সাপোর্ট না করতো, ব্যাংক আমাকে ফাইন্যান্স না করতো, তা আমিও তো টাকা পাইতাম না, আমি তো ওয়ার্কিং ক্যাপিটাল পেতাম না, আমি ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারতাম না। সুতরাং ব্যাংকস অলওয়েজ প্লে হিউজ রোল, এবং ইনশাল্লাহ আমরা যে এনআরবি ব্যাংক যেটা করেছি, এবং উই উইল ইনশাল্লাহ প্লে হিউজ রোল উইথ এনআরবিস ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট। আরেকটি কথা আপনি আপনার কথার মধ্যে বলেছিলেন যে আমাদের যারা এই যে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, আনস্কিল লেবাররা যাচ্ছেন, মূলত রেমিটেন্সটা তারাই পাঠাচ্ছেন, এবং রেমিটেন্সের প্রবাহটা বেশ ভালো, কিন্তু এর বাইরে যারা আছে, যে হোয়াইট কালার পিপল যারা আছেন, তাদের অর্থটা বাংলাদেশে আনা, বা বাংলাদেশের সঙ্গে তাদের, যেটি মিস্টার আহমেদও বলছেন যে একটা ইকোনমিক টাই তৈরি করলেই আসলে তারা বাংলাদেশে আসা যাওয়া করবে, যোগাযোগ রাখবে, এখানে বাংলাদেশ নিয়ে আরও বেশি ভাববে। তো সেই টাইটা তৈরি করে দেওয়ার জন্যে, বা তাদের অর্থটা বাংলাদেশ আসে, এর কোনো আলাদা কোনো পরিকল্পনা বা উদ্যোগ আছে কিনা? হ্যাঁ, উদ্যোগ অবশ্যই রয়েছে। আসলে আপনি বলেছেন কথার অনুষঙ্গ ধরে কত প্রবাসী বাংলাদেশি আছে, প্রায় আমরা বলি ফরমালি ইনফরমালি মিলিয়ে প্রায় 1 কোটি আছে। মধ্যপ্রাচ্যে থাকে কত আছে? সারা দেশে মধ্যপ্রাচ্যে বেশি আমাদের আসে। আমি বলছি মধ্যপ্রাচ্যে কত থাকে সংখ্যা তো এইভাবে ইয়ে করা না, তবে যেহেতু যে জায়গা থেকে যে জায়গা থেকে রেমিটেন্স বেশি আসে সেখানে বেশি লোক আছে, এটাই ধরে নেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে আমাদের বেশ কিছু, মানে 5টি দেশের থেকে বেশ পয়সা আমাদের এখানে আসে। আনস্কিল লেবাররা বেশি পয়সা পায় বিকজ তাদের ফ্যামিলি, পরিবার পরিজন এখানে থাকে।
আর হোয়াইট কালার পিপল এবং অন্যান্য দেশে কিন্তু বাংলাদেশি বেশ সফল ব্যবসায়ী, প্রচুর অর্থবিত্তের মালিক এরকম কিন্তু প্রচুর আছেন, নাই কিন্তু সেটি বলা যাবে না। সেখানে প্রচুর আছে, প্রচুর বলতে অন্যান্য দেশের উল্লেখযোগ্য তুলনায় আছে। হ্যাঁ, প্রচুর বাংলাদেশের বিবেচনায় বাংলাদেশ বিবেচনায় উল্লেখযোগ্য পরিমাণ আছে, অনেকেই ভালো করছে সেখানে ব্যবসা বাণিজ্যে বিদেশে। আজকে অনুষ্ঠানের যিনি অংশগ্রহণকারী একজন, তারও বিদেশে ব্যবসা রয়েছে এবং সেখানে এই দেশ থেকেই আমদানি করছে এবং ওই দেশে বিক্রি করার চেষ্টা করছে সে লিগালি সেখানকার রেসিডেন্ট হিসাবে। এইটি তাদের পয়সা যে আসে না তা না, তারা করে বিনিয়োগ, তারা করে বিনিয়োগ এবং তাদের বিনিয়োগকে উৎসাহিত করবার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যেমন আমাদের ডলার প্রিমিয়াম বন্ড আছে, ওয়েজারনাস বন্ড আছে, আমাদের দেশীয় যে গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড আছে, সেই সব জায়গায় তাদেরকে বিনিয়োগে আমরা উৎসাহিত করছি এবং মানুষকে আমরা রোড শো করি বিদেশে, উনিও অংশগ্রহণ করেছেন সেখানে, মানে যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা বিদেশে আমাদের এনআরবি গুলো অন্তত এবং বিদেশি যে কোনো লোক আমাদের সিকিউরিটিতে বিনিয়োগ করে, সেই কাজগুলো আমরা করছি। আর একটি কাজ আমরা করছি যে দেশে যারা ভালো রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স হাউস ওয়াইজ, ব্যক্তি পর্যায়ে, তারপরে আপনার ইনভেস্টমেন্ট যারা বেশি করে, এদের গত 2 বছর যাবত আমি একটা স্টেপ নিয়েছিলাম সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে যে এদেরকে আমরা রিকগনিশন দেব, এটা রিওয়ার্ড দেব সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। এটাও খুব ভালো কাজ করছে, এইটাতে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, তারা অল্টারনেটিভ চ্যানেলে টাকা না পাঠিয়ে এই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে। অ্যাট দি সেম টাইম তারা এই দেশে সুযোগ সুবিধা, আমাদের গভর্নমেন্টের এই যে ইনস্ট্রুমেন্টগুলো এবং বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আমরা যেটা চ্যানেলাইজ করছি, তাতে করে বিনিয়োগ ওই হোয়াইট কলার পিপল বলতে যাদের বোঝাচ্ছেন যে যারা ব্লু চিপস, যাদের বেশি ইনকাম, তারা টাকা পাঠানোর চেষ্টা করছে। তবে এক কথা আমি অবশ্যই বলবো আপনার সাথে সুর মিলিয়ে যে আমাদের রেমিটেন্সের বা বৈদেশিক ইনফ্লো যেটা হয় তার সিংহভাগ আসে এই ভুখানাঙ্গা, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আনস্কিল লেবারদের কাছে, যাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে সেমাই স্কিল করার চেষ্টা করছি। এইটার ব্যাপারে সরকারের সাথে আমাদের খুব ভালো নেটওয়ার্কিং আছে। কোনো দেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংকিং সেক্টরই যে সব করতে পারবে তা না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সরকারের প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট, তাদের গাইডেন্সে, তাদের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বেশি বেশি লেবার পাঠানোর চেষ্টা করছি। বেশি বেশি লেবার বলবো না আমি, যে এক্সপ্যাট্রিয়েটস পাঠানোর চেষ্টা করছি এবং সেখান থেকে আয়গুলো আমরা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আমাদের দেশের অর্থনীতিতে বিনিয়োগ করানোর চেষ্টা করছি। আর একটি কথা যেটি সব জায়গাতে আমি একটা গ্রামকে টানতে চাচ্ছি, যেটা ইকবাল সাহেব বললেন যে এন্টারপ্রেনিয়ার ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিয়ার সৃষ্টি, অবশ্যই এইটাই হচ্ছে ব্যাংকিং লাইসেন্স যে আমি দিয়েছি তার উদ্দেশ্য হচ্ছে আজকে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি দেখছেন, যে সাফল্য দেখছেন, এটি হচ্ছে উদ্যোক্তাদের উন্নয়ন। আজকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের যারা বড় কুশীলব, সেটা হচ্ছে উদ্যোক্তা। আমরা বলি তো বাংলাদেশে একটা বড় সফল উদ্যোক্তা শ্রেণী তৈরি হচ্ছে। সে উদ্যোক্তা ক্ষুদ্র, সে উদ্যোক্তা মাঝারি, সে উদ্যোক্তা বড়, বড় কম হোক, কিন্তু এইখানে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। তাতে করে দারিদ্র্য বিমোচন হবে, মানুষের কর্মসংস্থান হবে, আয় বাড়বে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, যেটা অর্থনীতির মূল কথা। এই জন্য এই যে মাইক্রো, এই জন্যই আমরা স্মল, এই জন্য আমরা মিডিয়াম, এই জন্য আমরা কটেজ, এগুলা আপনি জেনে খুশি হবেন গত 5 বছরে আমরা 15 লক্ষ শুধু নতুন উদ্যোক্তা সৃষ্টি করেছি। সরকার বাংলাদেশ ব্যাংকের থেকে, তারপরে ডিসিসিআই এর সাথে কোলাবোরেশনে আমরা আলাদা ফান্ড তৈরি করেছি, নতুন উদ্যোগ 100 কোটি টাকার একটা ফান্ড বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স সুবিধা দিচ্ছি নতুন উদ্যোক্তাদের ঋণ দিয়ে, যাতে নতুন উদ্যোক্তা তৈরি হয়। ব্যাংকগুলোকে আমরা উদ্বুদ্ধ করছি যে কোলেট্রাল ফ্রি হলেও নতুন উদ্যোগ, ইন্টেনসিভ সুপারভিশনের মাধ্যমে নতুন উদ্যোক্তাদেরকে আপনারা ঋণ দিন, যেটার উপরে গুরুত্ব দিয়ে চেয়ারম্যান সাহেব বলার চেষ্টা করছিলেন যে এইটার উপরে খুবই বেশি গুরুত্ব দিতে হবে। হি হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট। এইটা যদি না হয়, এটা করলে হবে কি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যেটা বললাম সেটা হবে, তাদেরও আর্থিক উন্নয়ন অগ্রগতি হবে, অ্যাট দি সেম টাইম ব্যাংকেরও বিনিয়োগ সুবিধা আসবে। এই কাস্টমার বেসটা যত, ভিত্তিভূমি যত প্রসারিত হবে, ব্যাংকের ব্যবসা তত বেশি হবে। এই কারণের জন্য আমরা এটার সাথে সিএসআর করাই, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে
যারা ডাউন ট্রোডেন পিপল তারা একটু উপরে উঠে আসুক এবং তাদের সক্ষমতা বাড়ুক। একটা লোকালিটিতে একটা ব্যাংক স্থাপন করা মানে সেই লোকালিটিতে ক্রেডিট ডিপোজিট বিহেভিয়ার তৈরি করা হচ্ছে, মানুষের মানে ব্যাংক সুবিধা পাচ্ছে, তার সেটা দিয়ে একটা কেউ ছোট দোকানদারি করছে, কেউ একটা ছোট ইন্ডাস্ট্রি করছে, কেউ একটা এগ্রিকালচার প্রোডাক্টকে বাড়াচ্ছে। হ্যাঁ, আজকে দেখেন দেশে স্ট্রবেরির উৎপাদন বেড়েছে, আজকে দেখেন দেশে কুল যদি আগে 2, 4, 5টা গাছ দেখা যেত সে কি পরিমাণ হচ্ছে, আজকে একটা অঞ্চল থেকে সারা দেশে মানে অঞ্চলে আম লিচুর হচ্ছে, সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। আজকে বাংলাদেশে চায়ের চাষ প্রসারিত হচ্ছে। কিভাবে হচ্ছে? সব কিছু তার মধ্যে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। মূল চালিকা শক্তি ফাইন্যান্স কে করছে? ব্যাংক। সুতরাং এই কাজটা ব্যাংক যত করবে এই তত অংশগ্রহণমূলক অর্থনীতি হবে। এটাকে বলা হয় ইনক্লুশন, যে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। বা ইনক্লুশন কি? ইনক্লুশন হচ্ছে যে সবাইকে অন্তর্ভুক্তি, এই সবার অংশগ্রহণে অর্থনীতি যদি চলে সেই অর্থনীতিটা হবে একটা রোবাস্ট অর্থনীতি। সেই কাজটি ব্যাংকগুলোকে করানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আমরা গুরুত্ব দিই। আজকে যে পুরস্কারের কথা দিয়ে আপনি শুরু করেছিলেন সেটা হচ্ছে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সেই কাজগুলোকে আমরা খুবই বুস্ট আপ করছি এবং সেটা আন্তর্জাতিক স্বীকৃতি আসছে। তারপরেও যদি আমি আরেকটা পয়েন্টে যদি আপনি যাই, দেখুন আমাদের দেশ এই জলবায়ুর পরিবর্তনের দেশ। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে আমাদের বাংলাদেশের উপরে। এর এগেনস্টে যুদ্ধ করে আমরা এখনো টিকে আছি এবং নানামুখী স্ট্র্যাটেজি আমরা অবলম্বন করছি সরকারের তরফ থেকে। কদিন আগেই আমাদের গৌরবের একটা জায়গা স্থাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন জাতিসংঘ থেকে। এটা কেন? যে তিনি বাংলাদেশের এই জলবায়ু পরিবর্তনের ইফেক্টের সাথে আমরা মরে গেলাম বলে একেবারে হাল না ছেড়ে দিয়ে যুদ্ধ করে এদেশের মানুষের কে উৎপাদন এবং কৃষি যাতে নষ্ট না হয় সেই কাজটা করার জন্য তার সরকারের নীতিমালাগুলো, এগ্রিকালচার পলিসিগুলো করেছে। আর কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং সেক্টর সেটাকে সাপোর্ট দিতে ঝাঁপিয়ে পড়েছে। সবাই মিলেই আমাদের এই কাজগুলো হচ্ছে। সেজন্য উদ্যোক্তা সৃষ্টি একটি খুবই বড় ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা উনি করেছেন। আমাদের শেষের দিকে আমরা আর কিছু যোগ করবেন আপনি? আমি কিছু বলবো এনআরবিদের ব্যাপারে বলবো। আমি সবসময় আমি মনে করি যে আমার ছেলে মেয়ে বা আরো যে অন্যান্য এনআরবিজ আছে তাদের ছেলে মেয়ে যেভাবে তাদের শিক্ষা অর্জন করতেছে এবং যেভাবে ওয়েস্টার্নাইজ হচ্ছে, আমি দেখতেছি একটা মানে বিশাল টাস্ক হয়ে যাবে যে তাদেরকে এই দেশে আনা। এবং আমরা যে এখানে যে দ্য ওয়েলথ উই হ্যাভ ক্রিয়েটেড, অনেক এনআরবি আছে এবং আমি আমার জানা মতো যত এনআরবিজ এখানে আইসা ইনভেস্ট করছেন কেউ কিন্তু আবার এখান থেকে আবার যায় নাই, বিকজ দ্য গ্রোথ অ্যান্ড দ্য মার্জিন অফ ইনভেস্টমেন্ট বাংলাদেশে কিন্তু যথেষ্ট। শুধু ব্যাংকের ইন্টারেস্ট বলতেছি না, এই প্রসঙ্গে আমি একটু বলতাম কিন্তু আমার মনে হয় সুযোগ পাই না। একটু বলতে পারেন আপনি যদি আমি 2 মিনিট বলতে চান। দেখেন আপনার আমাদের ইন্টারেস্ট নিয়ে অনেক রকমের কথা, অনেকের অসন্তোষ আছে। ইন্টারেস্টটা আমার মনে হয় টু ক্রিয়েট অ্যান এন্টারপ্রেনার, আপনার টু ক্রিয়েট অ্যান এন্টারপ্রেনার, টু হেল্প দ্য ওমেন এন্টারপ্রেনার ওর এ মিডিয়াম সাইজ বিজনেস, ইন্টারেস্ট রেট কমাইতে হবে। একটা ট্রেন্ড এখন আসছে কিন্তু বড় বড় ব্লু চিপ কোম্পানি বিদেশ থেকে ফান্ড নিয়ে আসতেছে একবারে লো মার্জিনে ইন্টারেস্ট। এটা বাংলাদেশ ব্যাংকের সেখানে এটা কমন। এখন আপনার যে অফশোর ব্যাংক থাকে, আপনার যদি বিদেশি ফান্ড থাকে আপনি আনতে পারেন। কিন্তু আমি অনুরোধ রাখবো যে বিশেষ করে এটা আমি নট এজ এ ব্যাংকার, এজ এ সোশ্যাল ওয়ার্কার, টু ওয়াচ দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট সাইড অফ বাংলাদেশ, যে এইটা এখানে এন্টারপ্রেনার ক্রিয়েট করতে হলে আপনার ইন্টারেস্ট রেট কমাইতে হবে, অথবা নতুন এন্টারপ্রেনারকে আপনার ইন্টারেস্ট মাফ করে দিতে হবে 2 বছরের জন্য, ট্যাক্সও মাফ, ইন্টারেস্টও মাফ। এইভাবে আপনার উদ্যোগ নিতে হবে। বা ইন জেনারেল আই থিঙ্ক সিঙ্গল ডিজিটে ইন্টারেস্ট আনা উচিত, এটা আমি মনে করি। তাইলে হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আরো একটু বেটার হবে। আমি যেই প্রসঙ্গে আগে বলছিলাম যে এনআরবিজরা আগের যে এখন যে 3rd এবং 4th প্রজন্ম যারা এনআরবিজ, এরা কিন্তু হাইলি কোয়ালিফাইড, এদেরকে বলি আমরা হাইব্রিড এনআরবিজ। They are master degrees, they are working in a financial institution, বিশাল বড় বড় ব্যাংকের MDs, CEOs, and they are earning equally a good amount of money, এবং entrepreneur আছে। এই যে তাদের যে নলেজ, টু ট্রান্সফার দেয়ার নলেজ ইন বাংলাদেশ, টু ট্রান্সফার দেয়ার ওয়েলথ ইন বাংলাদেশ, এটার জন্য হলো এনআরবি ব্যাংক। আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি, আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আমি একটা সংগঠনের সাথে ইউকে BCCI, ওইটার সাথে জড়িত, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমি ওইটার চেয়ারম্যান ফাউন্ডার। ওইটার কাজটা হলো জাস্ট টু এনকারেজ এনআরবিস টু কাম অ্যান্ড ইনভেস্ট ইন বাংলাদেশ, ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট। এবং নাও আই এম ইন আ বেটার পজিশন দ্যাট
I speak for NRB Bank. I speak for Bangladesh Financial Help and Contribution. তো আমি বলি যে ঠিক আছে, আপনারা এই দেশের প্রজন্ম, come and invest in Bangladesh. Let's have a contribution between us and develop our country. This is our motherland and we should help build this country. আমাদের সবারই এটা গর্বের বিষয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। এক মিনিটে যদি ওই ইন্টারেস্ট রেট নিয়ে বলেছেন যদি। এটা ঠিক আছে, এটা ইট ইজ গুড টু হিয়ার যে এনআরবিদেরকে উনি বাংলাদেশের ইকোনমিতে ইনজেক্ট করার চেষ্টা করছে। তো আমিও সে কথাটাই আমাদের প্রত্যাশা, সেই উদ্দেশ্যেই 3টি ব্যাংক আমরা স্পেশালি এনআরবি বলে নামে অভিহিত করে দিয়েছি। কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আমাদের দেশের এখন হাইব্রিড এনআরবি, তারা অনেক ভালো কাজ করছে, দ্যাটস ট্রু, তারা যে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট বা তাদের যে রিপেট্রিয়েশন, তাদের যে অর্জিত আয় সেটা আবার কম। যারা খুব ভালো চাকরি বাকরি করছে বা ভালো ব্যবসা বাণিজ্য করছে, তারা সেখানেই ফ্যামিলি সেট আপ করতেছে এবং সেখানেই বাড়িঘর করছে, সেখান থেকে কিন্তু বরং কিছু এখান থেকে নেওয়ার চেষ্টা করছে, বাড়িঘরের পৈতৃক সম্পত্তি বিক্রি করে ওখানে নিয়ে যায় সুখে শান্তিতে বাস করার চেষ্টা করছে। দ্যাট শুড নট বি। সেইটাই উনি বলছেন যে উদ্বুদ্ধকরণ যাতে করে আবার ব্রেন প্লাস হিউম্যান ক্যাপিটাল। এবার যে ইন্টারেস্ট রেটের প্রসঙ্গ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। ইন্টারেস্ট রেট জোর করে কমানো যায় না একটা দেশে। ইন্টারেস্ট রেট তার মার্কেট ইকোনমিতে, তার মার্কেট ফোর্সে, ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে ইন্টারেস্ট রেট উঠে নামে। আমাদের দেশে ইন্টারেস্ট রেট আমরা মোরাল সুয়েশন করছি দীর্ঘদিন যাবত ইন্টারেস্ট রেট কমার জন্য। সুখের বিষয় যে ইন্টারেস্ট রেট এখন কমে আসছে। একসময় এটা 17-18% উঠে গেছিল, এখন 10-11 বেশি না সর্বোচ্চ। এমনকি কোনো কোনো ব্যাংক 6-7-8 বিদেশি ব্যাংক সিঙ্গেল ডিজিটে নেমে আসছে। এটা মার্কেট ফোর্স নামিয়েছে আর আমাদের সুপারভিশন। কেননা ইন্টারেস্ট রেট ফিক্স আপ হয় কয়েকটা জিনিসের উপরে। একটা হচ্ছে কস্ট অফ ফান্ড, তার সাথে যোগ হয় ওভারহেড এক্সপেন্সেস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তার সাথে যোগ যেটা হয় সেটা ডিফল্ট প্রিমিয়াম, অর্থাৎ ঋণ নিয়ে যে মানুষ ঋণ দিচ্ছে না তার জন্য ব্যাংকগুলোকে যে হারে প্রভিশন করা লাগে, সেই লোকগুলো তো খুব বেশি সাফার করে না, সাফার করে বাকিরা। হ্যাঁ, সেই যেহেতু সেটা আমরা পাচ্ছি না এখনো সেই পরিমাণ ঋণ তাদের কাছ থেকে আদায় করে নিতে, ফলে সেই জিনিসটাকে বিয়ার করতে হচ্ছে সাধারণ মানুষের। তবে সুখের বিষয় হচ্ছে এই যে রেট অফ ইন্টারেস্ট ইজ কামিং ডাউন এবং এটা সহজে। উনি একটা ব্যাংকের চেয়ারম্যান, ওনার নিজের ব্যাংকের কথা ধরে রাখেন, একসময় আপনি যখন ওনার ওখানে ডিপোজিট রাখতে যেতেন তখন এফডিআর এর জন্য 12.5% পর্যন্ত তারা সুদ দিত। এখন যান 8%-এর বেশি তারা সুদ দিতে পারছে না। অ্যাট দি সেম টাইম যখন লোন আমি নিতে গিয়েছি তখন হয়তো প্রথমবার গেলে বলে যে আপনি 17 কমে আমার কস্ট অফ ফান্ড হয় না, 12 তো আপনাকে দিই। কিন্তু এখন তারা যেহেতু 8-এ পাচ্ছে সেহেতু এখন 10-11-তে হচ্ছে। সুতরাং তার কথাকে আমি বলছি যে ইট ইজ কামিং ডাউন, দ্যাটস এ গুড নিউজ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার ইকবাল আহমেদ এবং মিস্টার এসকে চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমাদের প্রবাসী বাংলাদেশি, তাদের বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট পরিমাণে ইতিবাচক ভূমিকা রয়েছে। তবে এই ইতিবাচক ভূমিকা বাড়াবার আরও সুযোগ রয়েছে। আমরা আশা করব যে প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশের নানা ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, তারা এবং বাংলাদেশ সরকার এবং সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকেরও একটা ভূমিকা হয়তো আছে, সম্মিলিতভাবে এই উদ্যোগটি গ্রহণ করবেন। এটি আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছেন, যারা একসময় অনেক কষ্ট করে সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন, তাদের পরের 2, 3, 4র্থ প্রজন্ম এখন সেখানে বড় হচ্ছে। তাদের এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকবার জন্য একটা অর্থনৈতিক সম্পর্ক এই দেশের সঙ্গে থাকা খুবই বাঞ্ছনীয়। সেটি ডেপুটি গভর্নর যেমনটা বললেন যে অনেকে আসলে হোয়াইট কালার পিপলরা অনেকে তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এখান থেকে নিয়ে যাচ্ছেন, সেটির চাইতে তাদেরকে এখানে বিনিয়োগের সুযোগ করে দেওয়া, বিনিয়োগ থাকলে তারা এখানকার সঙ্গে একটা যোগাযোগ থাকবে, সেই জায়গাটা একটা উদ্বুদ্ধকরণের জন্য যা কিছু করণীয় আমরা আশা করব সেই কাজটি করবেন। আজকে বাংলাদেশের ব্যাংকিং খাত, অর্থনীতি, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের ক্রিয়াকর্ম, নীতি ইত্যাদি নিয়ে আলোচনা শুরু করেছি আমরা। এবং যেহেতু বাংলাদেশ ব্যাংকের একথা সবাই স্বীকার করছেন এবং আন্তর্জাতিক স্বীকৃতিও মিলছে যে যথেষ্ট পরিমাণে ইতিবাচক কাজ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে করেছে এবং সেটি নানা ক্রিয়াকর্মের কথা এখন উন্নত বিশ্বে আলোচনা হচ্ছে। উন্নত বিশ্বের রাষ্ট্রনায়করা অন্য দেশে গিয়ে বলছেন, সে কথা আমি উল্লেখ করেছি। আবার যে দুর্বলতার জায়গা একেবারেই নেই
সেটি আলোচনা করা যেত, যেহেতু এটি অর্জন অতি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার নেতা হিসেবে পেয়েছেন। সেই আলোচনার মধ্যে আমরা গেলাম না। যেমনটা বাংলাদেশের ব্যাংকিং খাতের কিছু বিশৃঙ্খলা যেগুলো নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে, এখানে ঋণ খেলাপিদের কথা ডেপুটি গভর্নর নিজেও বলেছেন। এবং সেই সঙ্গে আমরা রিজার্ভের নিয়ে অনেক গর্ব করি যে আমাদের রিজার্ভ প্রচুর বাড়ছে, রেকর্ড পরিমাণ রিজার্ভ। এই রিজার্ভের ব্যবহারটা কি, সেটি নিয়ে অনেকের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা কি যথেষ্ট পরিমাণে বিনিয়োগকে উৎসাহিত করতে পারছি কিনা, দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছি কিনা, কিংবা প্রবাসী বাংলাদেশিদের আকৃষ্ট করতে পারছি কিনা, এই প্রশ্নগুলো আছে। এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া বা এগুলো খোলামেলাভাবে আলোচনা হওয়া দরকার। আমরা অতীতও করেছি, ভবিষ্যতে করব, কিন্তু আজকের এই ইতিবাচক আলোচনার মধ্যে সেই বিষয়গুলো আমি আজকে নিয়ে আসলাম না, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা করব। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।